আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮৬ জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি এক। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে তারা হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎস কমানো। অন্যদিকে গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বৃহস্পতিবার ৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে শুক্রবার সকালে চালানো হামলায় অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিসে এক পরিবারের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে গাজা আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলোর মধ্যে একটি। এদিকে ইতালির দক্ষিণাঞ্চলের ন্যাপলেসের কাছে ক্যাবল কার ছিঁড়ে মাটিতে পড়ে ৪ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পাহাড়ে উদ্ধার সেবা প্রদান করা দল এবং ফায়ার ফাইটারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইতালির মিডিয়ার খবরে বলা হয়েছে মন্টিফাইতো এলাকায় এই ঘটনা ঘটে, যেটি ন্যাপলেস শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ক্যাবল কার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইএভি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির চেয়ারম্যান উম্বের্তো ডি গ্রেগোরিও বলেন এটি একটি অপ্রত্যাশিত এবং অকল্পনীয় দুর্ঘটনা। ইতালির মিডিয়ার খবরে বলা হয়েছে নিহত ৪ জনের মধ্যে একজন পার্শ্ববর্তী শহরের ক্যাবল কার অপারেটর এবং ২ জন ব্রিটিশ নাগরিক ও একজন ইসরায়েলের পর্যটক রয়েছে। এ ঘটনায় আরেকজন ইসরায়েলি পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাকে ন্যাপলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএটিভির ফুটেজে দেখা গেছে ক্যাবল কারের আরেকটি কেবিন পাহাড়ের পাদদেশে এসে থামে। ওই কেবিন থেকে নিরাপদে ১৬ জন যাত্রীদের উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারের দাবি এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে গোপন প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। গোপন প্রতিশ্রুতিতে বলা হয়েছে সিরিয়া ২৬ সালের মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, দখলদার রাষ্ট্রটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে এবং উভয় দেশের মধ্যে রাষ্ট্রদূত বিনিময় হবে। মারের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল পশ্চিমা দেশগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করানো। সাবেক এই ব্রিটিশ কূটনীতিক বলেন আমি জানতে চেয়েছিলাম ইসরায়েলি দখলদার বাহিনীর সিরিয়া থেকে প্রত্যাহার এই চুক্তির অংশ কিনা, কিন্তু অবাক করার বিষয় হল উভয় পক্ষ থেকেই এই ইস্যুটি তোলাই হয়নি। যুক্তরাজ্য এটিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখে। আল সারাও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে হয় না। ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বিশ্বাস করে আল জোলানির অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান গত ১৭ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত ইউ প্লেজিং কনফারেন্সে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। মারে আরও জানান ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কার্যক্রম বিভাগ ও আন্তর্জাতিক অংশীদার বিষয়ক মহাপরিচালক দপ্তরের মতে আল জোলানির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি অনুযায়ী নানা শর্ত পূরণে সচেষ্ট। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে আলাউই ও খ্রিস্টানদের অন্তর্ভুক্তি এবং নারী মন্ত্রী নিয়োগ। তবে বাস্তব চিত্র ভিন্ন। মারে দাবি করেন ২৪ সদস্যের মন্ত্রিসভায় প্রায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্র আল জোলানির অনুগতদের হাতে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে মাত্র ৩ জন মন্ত্রী এবং মাত্র একজন নারী মন্ত্রী রয়েছেন, যিনি একজন খ্রিস্টান এবং কানাডার নাগরিক। এছাড়া একজন কুর্দি, একজন আলাউই এবং একজন দ্রুজ সদস্য রয়েছেন মন্ত্রিসভায়। মারে আরও অভিযোগ করেন আল জোলানি বর্তমানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এবং সিরিয়ায় নিযুক্ত যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সমর্থন পাচ্ছেন। তার মতে পশ্চিমা শক্তিগুলো চায় আল জোলানিকে সামনে রেখে একটি প্রো ইসরায়েল সরকার গঠন করা হোক। এ লক্ষ্যে ভবিষ্যতে তার সংগঠনের মধ্যে থাকা চরমপন্থীদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ ও সুমিতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। শুক্রবার কিয়েভের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এফপি। এতে বলা হয় খার্কিভের মেয়র ইগর তেরেক টেলিগ্রামে এক বার্তায় বলেছেন শহরে একজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। তিনি আরও বলেন প্রাথমিক তথ্য অনুসারে খার্কিভে গুচ্ছবোমাসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মস্কো। এই হামলায় ১৫টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এর আঞ্চলিক গভর্নর ওলেক্সি নেগুবভ। আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে
রাশিয়ার সীমান্তের কাছে সুমি শহরে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়ার হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছে। টেলিগ্রাম বার্তায় আরও বলা হয়েছে, রাশিয়া শহরের একটি বেসামরিক স্থাপনায় আঘাত করেছে। রুশ হামলা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও বিমান হামলা বেড়েছে। প্রসঙ্গত, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, জার্মানি কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টরাস সরবরাহ করলে ইউক্রেনের যুদ্ধে সরাসরি জড়িত হবে। জার্মানি এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের সমর্থনের মাধ্যমে যুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছেন নেবেনজিয়া। তিনি বলেন, অনেক ইউরোপীয় দেশ ইতোমধ্যেই যুদ্ধে জড়িত। তারা ইউক্রেনকে অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে জার্মানি সংঘাতের সরাসরি পক্ষ হয়ে উঠবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, এটা হবে। এই দেশগুলো তাদের প্রক্সি বাহিনী ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধ বৃদ্ধির দিকে আরেকটি পদক্ষেপ। টরাস এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার পরিসীমা 500 কিলোমিটার এরও বেশি। এটি ব্রিজ এবং মাটির নিচে থাকা শত্রুপক্ষের বাংকারের মতো সুরক্ষিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই মুহূর্তে যুদ্ধবিরতি বাস্তবসম্মত নয় বলেও জানান নেবেনজিয়া। তিনি বলেন, পুতিন ও ট্রাম্পের কথোপকথনের পর আংশিক যুদ্ধবিরতির উদ্যোগটিকে সমর্থন করেছিল মস্কো এবং নির্দেশনা অনুযায়ী রাশিয়া শুরু থেকেই প্রস্তাবটি মেনে চলেছিল। তিনি অভিযোগ করে বলেন, এটিকে সমর্থন করা সত্ত্বেও প্রতিদিন তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ। ইউক্রেন রাশিয়ায় 120টিরও বেশি হামলা চালিয়েছে। নেবেনজিয়া যুক্তি দিয়ে বলেন, ইউক্রেনের লক্ষণ দেখায় যে তারা শান্তি চায়নি। তিনি পশ্চিমা সমর্থক ইউরোপীয় দেশগুলোকে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।